বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ হিসাববিজ্ঞান নীতিমালা। হিসাববিজ্ঞান নীতিমালা এটা হচ্ছে বিবিএ সেকশনের হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, এটা আপনার ফার্স্ট ইয়ারে থাকবে নতুন সিলেবাসের আলোকে। আমি ইতিপূর্বে সমীকরণ সম্পর্কে, হিসাব সমীকরণ অর্থাৎ সামারি অফ ট্রানজাকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের আমার আলোচনার বিষয় ছিল যে হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ সমন্বয় জাবেদা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের একটা অধ্যায়। অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা যদি পারা যায় তাহলে হচ্ছে আপনারা তিনটা অধ্যায় সম্পর্কে বেশ ধারণা লাভ করতে পারবেন। প্রথম অধ্যায় তো অ্যাডজাস্টিং এন্ট্রি, সে নিজের কাজ নিজেই করবে। দ্বিতীয়ত ওয়ার্কশিট তৈরি করা, অর্থাৎ কার্যপত্র তৈরি করতে সহযোগিতা করবে। তৃতীয়ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণী, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ চূড়ান্ত হিসাব যাকে আমরা বলি চূড়ান্ত হিসাব, সেটা তৈরি করতে সহযোগিতা করে। সবার মূলে আছে কিন্তু অ্যাডজাস্টিং এন্ট্রি। তো আজকে আমি অ্যাডজাস্টিং এন্ট্রি এর ওপরে আলোচনা দেব। তো অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। প্রথমত সমন্বয় জাবেদা কাকে বলে এটা নিয়ে আলোচনা করব। সমন্বয় জাবেদা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট সময় বলতে কি, যেমন হচ্ছে কোনো একটা সপ্তাহ বোঝানো যায়, কোনো মাস বোঝানো যায় এবং বছর বোঝানো যায়। এটা সাধারণত সপ্তাহ ওয়ারি হয়, মাস ওয়ারি হয়, 3 মাস ভিত্তিক হয়। কিন্তু নির্দিষ্ট হিসাব রক্ষণের শেষে এটা করা হয়। শেষে ঘটে যাওয়াগুলো, যে লেনদেনগুলো, যেমন আয় ব্যয়, দায় সম্পদ, এইগুলো নিয়ে যে জাবেদা প্রস্তুত করা হয় সেটা হচ্ছে কিন্তু সমন্বয় জাবেদা। এখন বিভিন্ন লেখক বিভিন্নভাবে এর সংজ্ঞা প্রদান করেছে। তো আমরা এর সংজ্ঞাটা এভাবে আমরা বলতে পারি যে কোনো একটা নির্দিষ্ট বা কোনো একটা সময়ের শেষে ঘটে যাওয়া বকেয়া আয়, অগ্রিম আয়, বকেয়া ব্যয় বা অগ্রিম ব্যয় বা কোনো সম্পদের অবচয়, এই জাবেদাগুলো নিয়ে যে হচ্ছে হিসাবে পোস্টিং করি আমরা বা পোস্টিং দিয়ে থাকি, এটা হচ্ছে সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদার কিছু রুলস যদি আয়ত্ত করা যায় তাহলে হচ্ছে সাধারণত এটা পাওয়া যাবে, এবং বিভিন্ন রুলস আছে। একটা করে আমরা রুলস আলোচনা করব। যেমন হচ্ছে আমি প্রথমে ব্যয় ভিত্তিক রুলস আলোচনা করব। ব্যয়সমূহ ব্যয় ভিত্তিক, অর্থাৎ এটা হচ্ছে এক্সপেন্স বিষয়ে। আচ্ছা, এক্সপেন্স বিষয়ে ভিত্তিটা আমরা বলি যে হচ্ছে এটা কিভাবে কেমনভাবে আসবে। তো এখন যদি শুধু সাধারণত এইভাবে থাকে যে হচ্ছে স্যালারি আনপেইড অথবা স্যালারি ডিউ অথবা আউটস্ট্যান্ডিং, জাস্ট এটা। তো স্যালারি আনপেইড, ডিউ, আউটস্ট্যান্ডিং এই জাতীয় যদি থাকে, অর্থাৎ শুধু স্যালারি না, এটা যত প্রকারের এক্সপেন্স আছে, যত প্রকারের পৃথিবীতে যত এক্সপেন্স আছে, সব এক্সপেন্সগুলো যদি আনপেইড, ডিউ বা আউটস্ট্যান্ডিং থাকে বা ইনকার্ড, ঠিক আছে, বা উইভড এই জাতীয় থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে সকল প্রকার বকেয়া খরচগুলো দায়। আর দায়গুলো কোনো সময় কিন্তু হচ্ছে ডেবিট হয় না, দায়গুলো অল টাইমই ক্রেডিট হয়। তো সেক্ষেত্রে আমরা জাবেদা দিতে পারি স্যালারি এক্সপেন্স ডেবিট,
স্যালারি পেয়েবল ক্রেডিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, জাস্ট এটা। এখন এটা স্যালারি না হয়ে এটা যদি রেন্ট হইতো, যদি রেন্ট এক্সপেন্স হয়, রেন্ট কিন্তু একটা ব্যয়, রেন্ট এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স আউটস্ট্যান্ডিং বা ডিউ, তাহলে আমরা এখানে জাবেদাতে পোস্টিং দিতাম রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেয়েবল ক্রেডিট। ক্রেডিট, তো এখান থেকে আমাদের বোঝা যাচ্ছে যে যত প্রকার খরচ হোক, রেন্ট যদি হয়, যদি ওয়েজ হয় তাহলে ওয়েজ এক্সপেন্স ডেবিট, ওয়েজ পেয়েবল ক্রেডিট, ওয়েজ পেয়েবল ক্রেডিট। তো আমরা বলতে পারি যে খরচ যদি বকেয়া থাকে, সেই খরচটা ডেবিট হয়, মানে এক্সপেন্সটা ডেবিট হয় এবং পেয়েবলটা ক্রেডিট হয়, ব্যয় ভিত্তিক এটা। তো এটা ছিল হচ্ছে আপনাদের ব্যয় ভিত্তিক, যদি খরচটা যদি হচ্ছে আনপেইড থাকে তাহলে হচ্ছে খরচটা ডেবিট আর বকেয়া খরচটা ক্রেডিট। যদি এটা ওয়েজ থাকে, ওয়েজ এক্সপেন্স ডেবিট, ওয়েজ পেয়েবল ক্রেডিট। রেন্ট থাকলে রেন্ট এক্সপেন্স ডেবিট, রেন্ট পেয়েবল ক্রেডিট। ট্রান্সপোর্টেশন ইন বকেয়া থাকলে ট্রান্সপোর্টেশন ইন ডেবিট, ট্রান্সপোর্টেশন পেয়েবল ক্রেডিট। যত প্রকারের খরচ থাকবে, যদি হচ্ছে আপনার থাকে স্টেশনারি মানে মনিহারি যদি বকেয়া থাকে তাহলে স্টেশনারি এক্সপেন্স ডেবিট, স্টেশনারি পেয়েবল ক্রেডিট, এইগুলো হচ্ছে আপনার বকেয়া খরচ। আচ্ছা, দ্বিতীয়ত মানে 2 নম্বরে আমরা যে পোস্টিং দিচ্ছি সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টিজেশন। ডেপ্রিসিয়েশন অথবা অ্যামোর্টিজেশন, ডেপ্রিসিয়েশন সংক্রান্ত বা অ্যামোর্টিজেশন সংক্রান্ত। এই ডেপ্রিসিয়েশনটা শুধু স্থায়ী সম্পদ, মানে স্থায়ী সম্পদের উপরে যদি কোনো অবচয় ধার্য করা হয়, অবচয় বলতে আমরা যেমন হচ্ছে মনে করে যে 5 লাখ টাকার একটা বিল্ডিং আছে, 10% ডেপ্রিসিয়েশন করো, জাস্ট এটার জন্য আমাদের একটা জাবেদা দিতে পারে যে বিল্ডিংয়ের 10% ডেপ্রিসিয়েশন নির্ণয় করো। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিতে কী দিতে পারি? তো আমরা এই ক্ষেত্রে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারি যত প্রকার পৃথিবীতে ডেপ্রিসিয়েশন আছে, যত প্রকার ডেপ্রিসিয়েশন স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে যে অবস্থায় তৈরি করা হয়, সেই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। যদি বিল্ডিং হয় তাহলে আমরা এখানে বিল্ডিং লিখব ডেবিট, আর অ্যাকুমুলেটেড এর সাথে আসবে মানে ক্রেডিট যেটা আসবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং ক্রেডিট, জাস্ট এটা। আচ্ছা, এখন যদি বিল্ডিং না আসে, যদি সেটা ফার্নিচার হয় তাহলে আমরা লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ফার্নিচার ক্রেডিট। তো এটা হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন সংক্রান্ত জাবেদা। যত প্রকারের ডেপ্রিসিয়েশন থাকবে, ডেপ্রিসিয়েশনের জন্য আমরা এই জাবেদাটা এন্ট্রি করতে পারবো। তো আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশনের যদি হচ্ছে অ্যামোর্টিজেশন হয়, অ্যামোর্টিজেশন অথবা রাইট অফ, WRITE, রাইট অফ মানে অবলোপন তৈরি করতে বলছে। এই অবলোপনটা যেমন গুডউইল, এগুলো আসবে হচ্ছে গুডউইল, সুনাম, প্রিলিমিনারি এক্সপেন্স,
প্রিলিমিনারি এক্সপেন্স অর্থাৎ কপিরাইট, কপিরাইট অর্থাৎ হচ্ছে যদি কোনো ইনট্যাঞ্জেবল অ্যাসেট অর্থাৎ অদৃশ্যমান সম্পত্তির উপরে যদি কোনো অপচয় কাটতে বলে বা রাইটেন অফ করতে বলে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যামোর্টাইজেশন শব্দটা লিখতে হবে। তো অ্যামোর্টাইজেশনের জন্য আমরা কি জাবেদা লিখতে পারি দেখেন, এখানে রাইট অফ গুডউইল না আঙ্কেল, খাজা নিব না, রাইট অফ গুডউইল, রাইট অফ গুডউইল, রাইট অফ গুডউইল। এখানে গুডউইলের একটা পরিমাণ দেওয়া থাকবে, তারপরে 10% বা 15% অথবা 1/4 অথবা 1/10 এভাবে বলে দেবে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো হচ্ছে অ্যামোর্টাইজেশন অর্থাৎ রাইট অফ অ্যামোর্টাইজেশন গুডউইল ডেবিট, অ্যামোর্টাইজেশন গুডউইল ডেবিট আর অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন গুডউইল ক্রেডিট, এটা থাকবে। মানে পুঞ্জীবিত অবচয় আর অবলোপনকৃত সম্পত্তি ডেবিট অথবা সেই সম্পত্তি ক্রেডিট। এক্ষেত্রে আবার কোনো যদি আমরা আপনার সেই সম্পত্তিটা উল্লেখ করেন তাও হবে গুডউইল ক্রেডিট, গুডউইল ক্রেডিট, এটাও লিখতে পারেন, জাস্ট এটাই। তাহলে আমরা জানি ইনট্যাঞ্জেবল অ্যাসেটের ক্ষেত্রে জাবেদা হবে, অ্যাডজাস্টিং এন্ট্রি হবে সে অ্যামোর্টাইজেশন গুডউইল বা অ্যামোর্টাইজেশন আপনার হচ্ছে টেকনিক্স বুক অথবা টেকনোলজি বা কপিরাইট বা ট্রেড লাইসেন্স ইত্যাদি, এইগুলা সেই ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন ব্যবহার করা হয়। তো এখন আরেকটা জাবেদা হচ্ছে আপনার যদি হচ্ছে কোনো ক্ষতি হয়, ক্ষতি বলতে কেমন ক্ষতি, যেমন একটা পণ্য আগুনে পড়ে গেছে অর্থাৎ বা কোনো পণ্যর ওজন হ্রাস পাইছে, এইগুলো যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্টাল লস, যেমন হচ্ছে একটা পণ্য আগুনে পড়ে গেছে যার কোনো বীমা করা ছিল না, আগুনে বিনষ্ট পণ্য, ঠিক আছে, ডিস্ট্রয়েড বাই ফায়ার ডিস্ট্রয়েড বাই ফায়ার যাকে বলা হয় ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুনে বিনষ্ট পণ্য। এই আগুনে বিনষ্ট পণ্যর জন্য আমরা যে জাবেদাটা দিতে পারি, অথবা অ্যাক্সিডেন্টাল লস মানে দুর্ঘটনায় নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল লস, অ্যাক্সিডেন্টাল লস ডেবিট, যে সম্পদ পুড়িছে সেটা ক্রেডিট। যদি পার্সেস মানে পূর্ণ পড়ে তাহলে পার্সেস ক্রেডিট মানে ওই পরিমাণ সম্পদ আমাদের বা ওই পরিমাণ ক্ষতি, ওই পরিমাণ পণ্য আমাদের বিনষ্ট হয়ে গেছে বা চলে গেছে, ওই জন্য অ্যাক্সিডেন্টাল লস ডেবিট আর পার্সেস ক্রেডিট। এটা যদি কোনো দুর্ঘটনায় কোনো কিছু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের এই জাবেদাটা দেয়া লাগে। আচ্ছা, এবারে হচ্ছে আপনার আসবে যদি হচ্ছে কোনো দেনাদার অর্থাৎ তো আপনি বাকিতে কোনো পণ্য বিক্রয় করেছেন, বিক্রয় করার পরে ওই টাকা আর আদায় হচ্ছে না, 2 বছর 3 বছর 4 বছরের ভিতরে কোনো টাকা আদায় হচ্ছে না, তো যদি বাকিতে বিক্রি করি তাহলে অ্যাকাউন্ট রিসিবল সৃষ্টি হয়। অ্যাকাউন্ট রিসিবল কিন্তু অল টাইম ডেবিট হয়, এটা হচ্ছে দেনাদার, মানে আপনি যার কাছে টাকা পাবেন সেটা হচ্ছে দেনাদার। তো দেনাদার যদি আপনাকে টাকা না দেয় বা বারবার টাকা চাওয়ার পরেও যদি টাকা না আসে ওখান থেকে, এমন অবস্থায় কোনো এক সময় আপনি তাকে
ব্যাড ডেপ্ট বলে বিবেচনা করে ফেললেন, অর্থাৎ ওই টাকার আদায় হবে না, মানে অনাদায় পাওনা। তো সেক্ষেত্রে আমাদের এটা জাবেদা দেওয়া লাগে হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা দেনাদারের নিকট থেকে কোনো টাকা যদি আদায় না হয় সেই ক্ষেত্রে আমাদের রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ ব্যাড ডেপ্ট এক্সপেন্স বা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট এই নামে পরিচিত। সেই ক্ষেত্রে আমরা দেনাদারের কাছে কোনো টাকা যদি না পাওয়া যায়, ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট ক্রেডিট। এটা তো আরেকটা হচ্ছে আপনি যদি, আমি সকল প্রকার খরচ ভিত্তিক জাবেদাগুলো দেখানোর চেষ্টা করছি। আপনি যদি কোনো মাধ্যমে ঋণ নেন বা ব্যাংক থেকে হোক আর যেখান থেকে হোক, যদি ঋণ গ্রহণ করেন, যেমন 10% নোট পেয়েবল, নোট অর্থাৎ 10% ডেপ্ট অর্থাৎ 10% হচ্ছে আপনার ব্যাংক লোন, এই সংক্রান্ত যদি কোনো অ্যাডজাস্টিং যদি লিপিবদ্ধ করতে হয় এই সংক্রান্ত, সেই ক্ষেত্রে আমরা কি জাবেদা দিব? যদি কারো কাছ থেকে আমরা লোন নিই, লোনটা কিন্তু দায়, সকল প্রকার দায়গুলোই কিন্তু ক্রেডিট হয়। কোনো দায়ের উপরে যদি আমরা ইন্টারেস্ট কাটি, কোনো দায়ের উপরে যদি আমরা মানে লায়াবিলিটিসের উপরে যদি আমরা ইন্টারেস্ট কাটি, সেক্ষেত্রে ইন্টারেস্ট এক্সপেন্স হয়। ইন্টারেস্ট এক্সপেন্স যদি নোট পেয়েবল হয়, নোট পেয়েবল লিখব, ইন্টারেস্ট এক্সপেন্স নোট পেয়েবল ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যদি এটা হচ্ছে ব্যাংক লোন হয় তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ব্যাংক লোন, শুধু এখানে পরিবর্তন করব আমরা, ব্যাংক লোন ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর যদি ডেপ্ট হয় নোট পেয়েবল দেবো, ডেপ্টই লিখবো আমরা, ডেপ্ট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সকল প্রকার দায়ের উপরে যদি ইন্টারেস্ট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনাদের ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এটা একটা ব্যয়, সকল প্রকার ব্যয়গুলো ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল অর্থাৎ বকেয়া ঋণের সুদ, এটা হচ্ছে দায়, আর সকল দায়গুলো ক্রেডিট হয়। এখানে হচ্ছে আবার আরেকটা আছে, যেমন ইন্টারেস্ট 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এইভাবে থাকতে পারে। 10% ইন্টারেস্ট অন ক্যাপিটাল এইভাবে যদি থাকে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি ইন্টারেস্ট এক্সপেন্স, এটাও এইভাবে লিখব, ইন্টারেস্ট এক্সপেন্স অন ক্যাপিটাল ডেবিট ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তবে একটা বিষয় হচ্ছে এখানে যে 10% থাকবে এটা না, 5% থাকতে পারে, 10% থাকতে পারে, যেভাবে পার্সেন্ট থাকবে সেভাবে থাকবে, এবং যে কয় দিন আছে বা যে কয়টা সময় বলবে, যতটুকু সময় বলবে ততটুকু আমরা কাটতে হবে। তো একটু খেয়াল রাখতে হবে যে কোনো টাকার পরে পার্সেন্টেজ কাটলে কিন্তু 1 বছর হয়ে যায়। এখন আরেকটা হচ্ছে আপনার, তো এটা ছিল হচ্ছে আমাদের ব্যয় সংক্রান্ত যে অ্যাডজাস্টিং এন্ট্রিগুলো ছিল, আরও ব্যয় সংক্রান্ত অ্যাডজাস্টিং এন্ট্রি আছে।
যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জাবেদ হচ্ছে এটা লেখা আছে ইনভেন্টরি, শুধু ইনভেন্টরি, ইনভেন্টরি ভ্যালুয়েশন, মানে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে এটা। তাহলে ইনভেন্টরি ভ্যালুয়েশন যদি বলে তাহলে আমরা এটার জন্য জাবেদা দিতে পারি ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট, পারচেস ক্রেডিট এটা দিতে পারি ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট, অর্থাৎ এন্ডিং স্টক ডেবিট, আবার এটাও লিখতে পারি এন্ডিং স্টক ডেবিট আর পারচেস ক্রেডিট, আমরা এইভাবেও জাবেদা দিতে পারি। আচ্ছা এটা গেল। আচ্ছা আরেকটা হচ্ছে ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন অফ গুডস, অর্থাৎ ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, অর্থাৎ অ্যাডভার্টাইজিং যেটা বলে অ্যাডভার্টাইজমেন্ট, বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ করা হচ্ছে। ফ্রি স্যাম্পল অর্থাৎ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন গুডস মানে পণ্য বিতরণ। যদি পণ্য বিতরণ হয়, কোনো পণ্য যদি আমরা ভোক্তাদের মধ্যে পণ্য বিতরণ করি, সেক্ষেত্রে অ্যাডজাস্টিং আসে আমাদের হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর পারচেস ক্রেডিট, পারচেস ক্রেডিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর পারচেস ক্রেডিট, ভোক্তাদের মধ্যে পণ্য যদি আমরা বিতরণ করি। আমরা ব্যয়ভিত্তিকভাবে আরও জাবেদা দিতে পারি অগ্রিম বিলম্বিত বিজ্ঞাপন বা বিলম্বিত স্টেশনারি, ডিফার্ড, বিলম্বিতর শব্দ হচ্ছে ডিফার্ড, DFFERED, ডিফার্ড অ্যাডভার্টাইজিং, আবার হচ্ছে ডিফার্ড হচ্ছে স্টেশনারি, ডিফার্ড শব্দের অর্থ হচ্ছে বিলম্বিত। তো ডিফার্ড সবসময় কিন্তু ডেবিট হয়, এটা মনে রাখবে ডিফার্ড। তাহলে সে ডিফার্ড অ্যাডভার্টাইজিং ডেবিট, আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ক্রেডিট, অ্যাডভার্টাইজিং ক্রেডিট, ডিফার্ড স্টেশনারি ডেবিট আর স্টেশনারি ক্রেডিট, এটা থাকবে সে অ্যাডজাস্টিং এন্ট্রি। আচ্ছা ডিফার্ডের পরে যদি আমাদের আছে আরেকটা হচ্ছে আপনার বাকিতে যদি পণ্য বিক্রয় করা হয়, বাকিতে পণ্য বিক্রয় করি, যেমন সেটার নাম হবে সে সেলস অমিটেড, অর্থাৎ আনরেকর্ডেড সেলস, ঠিক আছে। এটা সেলস অন ক্রেডিট, এই সংক্রান্ত যদি জাবেদা দিই, যদি আমরা কোনো পণ্য বাকিতে বিক্রয় দিই, তাহলে আমরা তাদের কাছে টাকা পাবো। যদি আমরা তাদের কাছে টাকা পাই, তাহলে এসে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়, মানে সম্পদ সৃষ্টি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট, সেলস আয়, সকল প্রকার আয়গুলো কিন্তু ক্রেডিট হয়। এই জাবেদাটা এন্ট্রি করা হয়। আচ্ছা এটা যদি আবার আছে আপনার আনরেকর্ডেড পারচেস অমিটেড, অর্থাৎ আনরেকর্ড
পারচেস আনরেকর্ড অর্থাৎ পারচেস অমিটেড, এই শব্দগুলো মানে বাকিতে পণ্য ক্রয় যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু পাওনাদার সৃষ্টি হয়। মানে আমার কাছে যারা টাকা পাবে, আমাদের কাছে যারা টাকা পাবে সেটা হচ্ছে পাওনাদার, আর সকল প্রকার পাওনাদারগুলো হচ্ছে ক্রেডিট হয়। আর আমরা যখন পণ্য ক্রয় করি সেটা হচ্ছে ব্যয়, আর সকল প্রকার ব্যয়গুলো ডেবিট হয়। তাহলে পারচেস ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। এটাও কিন্তু একটা অ্যাডজাস্টিংয়ের ভিতরে পড়ে এটা। আচ্ছা, এখন এখানে আমরা সাধারণত ব্যয়গুলোর ভিতরে কয়েকটা আয় দেখাই ফেলেছি। এবারে আয় সংক্রান্ত কিছু জাবেদ আছে, সেগুলো আমরা দেখাবো। যেমন হচ্ছে সার্ভিস প্রোভাইড, PROI প্রোভাইড, সেবা প্রদান করা হয়েছে, এটার মানে সেবা সরবরাহ করা হয়েছে, বাট আনবিল্ড, কিন্তু এখনো বিলটা পাওয়া যায়নি। যদি সেবা দেওয়া হয় এবং বিল যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই সেটা হচ্ছে বাকিতে সেবা দেওয়া হয়েছে, আর বাকিতে সেবা দিলে কিন্তু হচ্ছে দেনাদার সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, এটা দুটা জাবেদা দেওয়া যায়, একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অথবা হচ্ছে অ্যাক্রুড সার্ভিস ডেবিট। এটা একটা লেখা যায়, একটা জাবেদা লেখা যায় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অথবা অ্যাক্রুড সার্ভিস ডেবিট, এটা লেখা যায়। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, মানে বকেয়া আয় ক্রেডিট। তো যত প্রকারের বাকিতে সেবা দেওয়া হয় সেই ক্ষেত্রে একটা জাবেদাই পোস্টিং দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট অথবা অ্যাক্রুড সার্ভিস ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা আর একটা বিষয়টা এমন যে হচ্ছে আপনার ইনভেস্ট এর নাম হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগের সুদ বলা হয়, অর্থাৎ কোনো সম্পদ, কোনো অ্যাসেটের উপরে যদি ইন্টারেস্ট নির্ধারণ করা হয়, অ্যাসেটের উপরে যদি ইন্টারেস্ট হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে একে বলা হচ্ছে বকেয়া আয়। অর্থাৎ আমি কোনো মাধ্যমে ইনভেস্ট করছি, সেখান থেকে আমাদের মুনাফা আসবে, কিন্তু মুনাফাটা হয়েছে কিন্তু মুনাফাটা পাওয়া যায়নি। তো আমরা ইতিপূর্বে বলছি যে ঘটে যাওয়া বকেয়া বা অগ্রিম এইগুলো নিয়েই কিন্তু সমন্বয় দাবি দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের এটা হবে ইন্টারেস্ট অ্যাক্রুড, অর্থাৎ ইন্টারেস্ট রিসিভেবল অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ বা নোট রিসিভেবল। ইন্টারেস্ট রিসিভেবল অর্থাৎ ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, ঠিক আছে, অথবা ইন্টারেস্ট রিসিভেবল অর্থাৎ হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে ডেবিট। আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, মানে বকেয়া সুদ ডেবিট আর সুদ আয় হিসাব ক্রেডিট। এটা যত প্রকারের সম্পদের উপরে ইন্টারেস্ট হবে সবগুলো রিসিভেবল নামে পরিচিত বা রিসিভেবল নামে লেখা যায়। ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট অন ইনভেস্টমেন্ট, অন নোট রিসিভেবল, এইগুলো আমরা লিখতে পারি। আর ইন্টারেস্ট রিসিভেবল অথবা অ্যাক্রুড ইন্টারেস্ট লিখতে পারি, অ্যাক্রুড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট,
ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, এটাও আমরা লিখতে পারি। যতগুলো সম্পদ, সম্পদ সেটা হতে পারে সে নোট রিসিভেবল বা ইনভেস্টমেন্ট ইত্যাদি সম্পদ। আচ্ছা, তারপরে হচ্ছে একটা প্রশ্ন আসে যে হচ্ছে আপনার ড্রয়িং ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং। আধুনিক পদ্ধতি কিন্তু ড্রয়িংকে অ্যাসেট হিসাবে বিবেচনা করা হয়। আধুনিক পদ্ধতিকে ড্রয়িংকে কিন্তু অ্যাসেট হিসাবে বিবেচনা করা হয়। তো এখানে আমরা লিখতে পারি ইন্টারেস্ট রিসিভেবল অন ড্রয়িং ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট অন ড্রয়িং। এটা হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ সবসময় বকেয়াটা ডেবিট হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, তাই এটাকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। বকেয়া উত্তোলন সুদ ডেবিট আর উত্তোলন সুদ হচ্ছে ক্রেডিট, এটা আয়। অ্যাপেন্ডিক্স প্রিমিয়ামশিপ, অ্যাপেন্ডিক্স প্রিমিয়ামশিপ মানে শিক্ষানবিশ ইসলামী। অ্যাপেন্ডিক্স প্রিমিয়ামশিপ মানে শিক্ষানবিশ ইসলামী যদি বকেয়া থাকে, তাহলে আমরা বলছিলাম যে সকল প্রকার বকেয়া আয়গুলো কিন্তু ডেবিট আর সেই আয় হিসাব ক্রেডিট। তো অ্যাপেন্ডিক্স প্রিমিয়ামশিপ ডেবিট, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে আমাদের র্যামিল সংক্রান্ত জাবেদা থাকবে, তার মানে এরকম একটা র্যামিল থাকবে, সেখান থেকে আমরা এই জাবেদার সমাধান করব। তো আশা করি যে অ্যাডজাস্টিং এন্ট্রিতে আর মনে হয় কোনো লেনদেন আছে বা সামনে থাকতে পারে, যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এটা ছিল অ্যাডজাস্টিং এন্ট্রির পরে আমাদের প্রাথমিক একটা লেকচার, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এর পরে লেকচার দেবো। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।